নমস্কার, জবাব চাই বাংলার আরেকটা এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছি। আমি চিন্তিত, আমি আমার বাংলাকে নিয়ে চিন্তিত, আমি বাঙালিকে নিয়ে চিন্তিত, আমি সেই সমস্ত বেকার যুবক যুবতীদের নিয়ে চিন্তিত যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, যারা হয়তো গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা দিচ্ছেন, যারা হয়তো এই মুহূর্তে বাড়িতে বসে রয়েছেন, যারা জবাব চায় বাংলা হয়তো দেখছেন না, যারা ডিপ ওয়েব, ডার্ক ওয়েব এবং সেই সমস্ত অনলাইন গেমের খপ্পরে পড়েছেন, যেই সমস্ত অনলাইন গেমের মাধ্যমে জঙ্গিদের সাথেও চ্যাট করা যায়। শুনতে আজগুবি মনে হলেও এটা বাস্তব। কেন, কিসের জন্য, কেন এই কথাগুলো বলছে, এই সমস্ত কিছু আস্তে আস্তে জানাবো। কিন্তু প্রাথমিক যে চিন্তা, যে কারণে আজকের জবাব চায় বাংলা, তা হলো বেকার যুবক যুবতী এই বাংলার, সেই বেকার যুবক যুবতীরা টার্গেট হয়ে যাচ্ছে। একে শিল্প নেই, বাণিজ্য নেই, চাকরি নেই, সরকারি চাকরি থাকলেও সেখানে চুরি আছে, কাটমানি আছে, এবং সেই পরিস্থিতিতে বেকার যুবক যুবতী, একেবারে স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু বেকার যুবক যুবতী, তারা টার্গেট হয়ে যাচ্ছে জঙ্গিদের। এবং জঙ্গিদের যে জব যাকে বলা হয়, চাকরি, সেই চাকরির বাজার যেন লুক্রেটিভ বা লোভনীয় হয়ে যাচ্ছে এই সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে আপনারা জানেন 4 দিন আগে কাঁকসার মিরেপাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এর একটি দল। হাবিবুল বা হাবিবুল্লাহ নামে ওই ছাত্রের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সে। ভাবুন, দুর্গাপুরের মেধাবী ছাত্র সে। আনসার আল ইসলাম বলে একটি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের সদস্য। শাহাদত বা নিজেকে শহীদ করা, নিজেকে বলি দেওয়া, সেই শাহাদত নামে সেই মডিউলের প্রধান বা আমির হিসেবে রাজ্যে কাজ করছিল এই হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ আমার আপনার বাড়ির পাশ থেকে খুব বেশি দূরত্বে নয়, সেই দুর্গাপুর কাঁকসায় বসবাস করত। মেধাবী ছাত্র ছিল, ছোটবেলা থেকে জঙ্গি ছিল না, বড় হয়ে জঙ্গি হয়েছে। হ্যাঁ, কি করে জঙ্গি হয়েছে সেটা নিয়েই আজকে কাটাছেড়া করব। এই জঙ্গি মডিউলের সদস্যরা এনক্রিপ্টেড মেসেজে তথ্য আদান প্রদান করত। গোয়েন্দাদের চোখে ধুলো দিতেই এই এনক্রিপ্টেড মেসেজ আদান প্রদান করা হতো। পুলিশ তার পাশাপাশি ইন্টেলিজেন্স, তার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা, রাজ্য গোয়েন্দা, তারা নড়ে চড়ে বসেছে, তাদের মাথায় বাজ ভেঙে পড়েছে। তার একটাই কারণ, একটা ভয়ঙ্কর মডিউল সামনে এসেছে। এই দুর্গাপুরের কাঁকসার হাবিবুল্লাহর মতন বহু ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, তাদের মগজ ধোলাই করা হচ্ছে এবং এটা ভারত বিরোধী একটি শক্তি করছে। কেউ দেশের নামে করছে, কেউ বলছে নরেন্দ্র মোদী তোমাদের সমস্ত কিছু ছিনিয়ে নেবে, তোমাকে জেহাদের দিকে ঠেলে দিতে হবে তোমার নিজেকে। কেউ বলছে যে এই ভারতবর্ষ তোমাকে আসলে অত্যন্ত খারাপ রেখেছে, তোমাকে শাহাদাত তোমাকে লাভ করতে হবে, তোমাকে জেহাদ করতে হবে। কেউ আবার বলছে এই রাজ্যে তোমার তো কিছু নেই, এই দেশে তোমার তো কিছু নেই, তাহলে তুমি কেন বেঁচে আছো? কোন একটা মকসদে বেঁচে থাকতে হবে এবং সেই মকসদটা হলো জেহাদের মকসদ। এই সমস্ত কিছু বলা হচ্ছে এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে, আদান প্রদান করা হচ্ছে খেলার মাধ্যমে। আমি, আপনি, আপনার সন্তান যখন অনলাইন গেম খেলছে, আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা যখন ভিডিও গেম খেলছে বা ইন্টারনেটে গেম খেলছে, তখন চ্যাটের মাধ্যমে জঙ্গিদের সাথে সে কথা বলছেন। আপনি কি করে জানেন? তদন্তকারীরা জানতে পেরেছেন পাক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগাযোগ রাখত বাংলাদেশের এই জঙ্গি সংগঠন, এবং বাংলাদেশের জঙ্গি সংগঠন তারা ভারতে এবং বাংলাদেশের নানা নাশকতামূলক কাজ পরিচালনা করত, পরিকল্পনা করত, যার অন্যতম কারিগর হিসেবে কাজ করতো এই কাঁকসার ছেলেটি। মেধাবী ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এরকম ছেলে এই প্রথম নয়। এর আগেও আমরা বহুবার দেখেছি, ওসামা বিন লাদেন থেকে শুরু করে বহুজনকে দেখেছি যারা টেরর মডিউলে যুক্ত হয়েছে, যারা আল কায়দায় যুক্ত হয়েছে, লস্করে যুক্ত হয়েছে। মেধাবী ছাত্র ছিল, একটা সময় নিজেকে আড়াল করে নিল, গুটিয়ে নিল, এবং তারপর হঠাৎ করে একদিন জঙ্গি সংগঠনে বাংলা থেকে চলে গেল সিরিয়া, বাংলা থেকে চলে গেল ইরাক, ইরান, লেবানন, বিভিন্ন জায়গাতে। আজ সেটাই কাটাছেড়া করব, কিন্তু তার আগে একবার এই 100 সেকেন্ডের প্রতিবেদনটা দেখব, যে প্রতিবেদনে বাংলা এমন কিছু দেখতে পারবে, নাড়িয়ে দেবে বাংলাকে। আমার আপনার হয়তো ঘুম ছুটবে আজ রাত 8টা থেকে। একবার দেখে নিন। রিপাবলিক বাংলার হাতে এই মুহূর্তে যে ভয়ঙ্কর তথ্য এসেছে, সেই ভয়ঙ্কর তথ্য গোয়েন্দাদের হাতেও এসেছে। দেশের এবং রাজ্যের যে গোয়েন্দারা রয়েছেন তাদের মাথায় বাজ পড়েছে। যেন বাংলার
জঙ্গিদের মাথা খাচ্ছে, মগজ ধোলাই করছে আইসিস, আল কায়দার মতন জঙ্গি গোষ্ঠী। বাংলাতে চাকরি নেই, বাংলাতে শিল্প নেই, কারখানা নেই, কারখানায় চাকরি নেই। বাংলা থেকে ইরাক, সিরিয়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে জঙ্গি গোষ্ঠী। আমি শুধু এটাই বলতে পারবো দ্যাট ওর উপর আরও কাজ হচ্ছে, কিন্তু যেহেতু ওটা সেন্সিটিভ ম্যাটার আছে, ডিটেলস শেয়ার করা সম্ভব হবে না। ভয়ঙ্কর বড় সর্বনাশ হয়ে যেতে পারে এই বাংলায় যদি ইতিমধ্যে গোয়েন্দারা ব্যবস্থা না নেয়। বাংলার বেকার ছেলেমেয়েরা, সংখ্যালঘু সম্প্রদায়ের তাজা যুবক যারা রয়েছে তারা যদি হয়ে যায় জঙ্গি, তারা যদি বাংলার জেলাগুলো থেকে চলে যায় ইরাক, সিরিয়া, লেবাননে, তাহলে এর থেকে লজ্জার বোধহয় কিছু হবে না। আপনার হয়তো মনে হতে পারে যে আজ ময়ূখ খেয়ালে পোলাও করছে। খেয়ালে পোলাও রান্না করা খুব সহজ, কিন্তু আবারও বলছি, এই বাংলাতে আমরা একের পর এক টেরর মডিউল দেখেছি এবং আজও যে খবরগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই খবরগুলো চিন্তিত বলেই আমি দেখাচ্ছি। একাধিক ইন্টেলিজেন্স এজেন্সি তারা চিন্তিত, একাধিক ইন্টেলিজেন্স এজেন্সি তাদের কপালে ভাঁজ পড়েছে এবং বারবার আপনার হয়তো মনে হতে পারে যে বাংলা কেন সেফ হেভেন হয়ে যাচ্ছে, বাংলা কেন নিরাপদ আশ্রয় হয়ে যাচ্ছে টেররিস্টদের। অনেকবার আমরা এটা নিয়ে কাটাছেটা করেছি, কথা বলেছি, কিন্তু আজ কথা হলো দুটো জিনিস বাংলার মানুষকে দেখানোর, দুটো ম্যাপ দেখানোর। এই মুহূর্তে বাংলার মানুষকে দুটো ম্যাপ আমি দেখাতে চাই। প্রথম ম্যাপটি হলো কি করে, কোন পথে এই আমির যাদেরকে বলা হচ্ছে বা প্রধান, মানে যারা টিচার, মানে শিক্ষক, সেই শিক্ষকেরা কোন পথে এই বাংলাতে ঢুকে পড়ছে, নিরাপদ আশ্রয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তারা ঢুকে পড়ছে, ছোট ছোট ছেলেমেয়ের মগজ ধোলাই তারা করছে। আসুন একবার এই মুহূর্তে স্ক্রিনে দেখে নিই জঙ্গিদের করিডোর। এই জঙ্গিরা মজার ব্যাপার হলো বাংলাতে এই জঙ্গিরা কিন্তু কোনো নাশকতামূলক কাজ করবার জন্য এখানে আসছে না। বাংলাতে জঙ্গিরা যেটা করছে মায়ানমার থেকে, অর্থাৎ বার্মা, মিয়ানমার থেকে নদী এবং সমুদ্র পথ বেছে নেওয়া হচ্ছে। তার কারণ কিছুদিন আগে অবধি ল্যান্ড বর্ডার দিয়ে আসার চেষ্টা করলেও এখন পুরোটা সিল করে দেওয়ার মতন একটা পরিস্থিতি এসছে। বিএসএফ, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ সবাই বারবার সংবাদ মাধ্যম যখন এই কথাগুলো বলছে তখন তারা সতর্ক হয়েছে। জলের যে পাট, অর্থাৎ এই গোটা বঙ্গোপসাগর, নদীপথ, এই সমস্ত জায়গা এখনো কিন্তু চিন্তার কারণ। মিয়ানমার থেকে বাংলাদেশ তারা খুব সহজে ঢুকে পড়ছে। ল্যান্ড রুট দিয়ে ঢুকে পড়ার উপায় থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্র এবং নদীপথে তারা বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ থেকে যাচ্ছে সুন্দরবনে। আপনার মনে হতে পারে কেন মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার এই জায়গাটাতে কেন এত জঙ্গি ধরা পড়ছে। তার কারণ বাংলাদেশ থেকে খুব সহজে তারা আসার চেষ্টা করছে সুন্দরবনে। শুধু সুন্দরবনে নয়, ট্রেলার বা ট্রলার যাকে বলা হয়, ছোট ছোট নৌকো বা ছোট ছোট জাহাজ, সেই ট্রলার করে সমুদ্র পথে মেদিনীপুরেও তারা ঢুকে পড়ছে। মেদিনীপুরের কাছি থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে এর আগেও আপনারা দেখেছেন রামেশ্বরম ক্যাফে, অর্থাৎ ব্যাঙ্গালোরের যে ক্যাফে ব্লাস্ট হয়েছিল, সেই ক্যাফে ব্লাস্টের মূল চক্রী যারা, তারা কিন্তু এই কাঁথি এবং কলকাতা থেকে ঢুকেছিল। ভাবুন এই যে রুটটা মিয়ানমার থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে একবার সুন্দরবনে ঢুকে যাওয়ার মানে ভারতে ঢুকে যাওয়া। সুন্দরবনের পাশাপাশি আরেকটা দল চলে যাচ্ছে মেদিনীপুরে ট্রলার করে 300, 400, 500 বা 20, 25, 30 এই যে সংখ্যায় যারা পৌঁছাচ্ছে, তারা এরপরে কি করছে, তারা ছড়িয়ে পড়ছে গোটা বাংলা জুড়ে এবং তারা ধরেই নিয়েছে গোটা বাংলাতে এই মুহূর্তে তাদের কোনো আক্রমণ বা নাশকতার কোনো ছক করবার কোনো ইচ্ছা বা চেষ্টা নেই। তার কারণ কি, এই বাংলাকে তারা ইউজ করতে চায় নিজেদের নিরাপদ আস্তানা হিসাবে। এই বাংলা থেকে তারা জন্ম দিতে চায় সেই সমস্ত সন্ত্রাসবাদীদের বা ভবিষ্যতের রিক্রুটেড এমপ্লয়ীদের, অর্থাৎ একটা রিপাবলিক বাংলা যেরকম বেসরকারি সংস্থা, সেখানে প্রচুর এমপ্লয়ি, সাংবাদিক সেখানে কাজ করে, কিংবা কোনো সরকারি দপ্তরে যেভাবে প্রচুর ছেলেমেয়ে নেওয়া হয়, ঠিক সেভাবেই কন্ট্রাকচুয়াল স্টাফ নেওয়া হচ্ছে জঙ্গিদের। এই জঙ্গিদের যে স্টাফ, সেই জঙ্গিদের স্টাফিং করানোর পরে, অর্থাৎ এই দুর্গাপুরের কাকসার ছেলেটির মতন শাহাদাত গ্রুপ তারা তৈরি করার পরে কি করছে, তারা কি এখানে জঙ্গি নাশকতার ছক করছে? তারা কি ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়া, নবান্ন উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে, রাইটার্স বিল্ডিং উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে? তারা কি মেট্রো রেলের টেরর অ্যাটাক করতে চাইছে? না, তারা যেটা করছে, তারা আরো ট্রেনিং এর জন্য তাদের মগজ ধোলাই করে এই পার্টেই সাংঘাতিক। আমি দ্বিতীয় গ্রাফিক্স দেখাতে বলবো, এই পার্টটা ভালো করে দেখুন।
বাংলার মানুষের এই পাঠটা দেখা উচিত। আপনার সন্তান যেন এই রুটে চলে না যায় সিরিয়া, আপনার সন্তান এই রুটে যেন চলে না যায় লেবানন বা ইরাক ইরানে। দেখুন ভালো করে জঙ্গিদের মগজ ধোলাইয়ের রুটটা কোন দিক দিয়ে হচ্ছে ভালো করে বুঝুন। আপনার জেলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমি ধরে নিলাম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাংলাদেশ সবসময় একটা সেন্সিটিভ জোন। বারবার শেখ হাসিনাকে বলা হয়েছে, শেখ হাসিনা বারবার বলেছেন যে আমার ভূমিতে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ না হয় আমি দায়িত্ব নেব, কিন্তু এখনো বহু ক্ষেত্রে এই সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বর্ডার থেকে চলে যাওয়া হচ্ছে এই জায়গা থেকে বাংলাদেশ থেকে প্লেনে করে সোজাসুজি চলে যাচ্ছে ইরাক, ইরান, সিরিয়া। মাঝখানে স্টপ ওভার আছে। স্টপ ওভার মানে কোনো একটি দেশ, যে দেশে প্লেনটা দাঁড়ায় সেই দেশেও তাদের হ্যান্ডলাররা থাকে। সিরিয়া, ইরান, ইরাক, অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে দুবাই বা অন্যান্য রুটগুলো দিয়ে গাড়ি করে যাওয়ার চেষ্টা হয়, কিন্তু সেই গাড়ি করে যাওয়ার চেষ্টাগুলো অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। এবং সে কারণে আমার আপনার বাড়ির সন্তানেরা ইরাক, ইরান, সিরিয়া যাওয়ার আগে সাবধান হই আমরা। খুব বড় বিষয়, দোষারোপের জায়গা নেই, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, যে অনেক হয়েছে, এবার লড়াইটা শুরু করা যাক। এই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে তাদের সাথে আলাপ করে দিয়ে রয়েছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কবি, রয়েছেন শুভজিৎ নস্কর, অধ্যাপক, রয়েছেন সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, কর্নেল কুণাল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই কর্নেল ভট্টাচার্য আপনাকে দিয়ে শুরু করছি। র্যাডিক্যালাইজেশন বা মগজ ধোলাই, যে রাজ্যে বেকার, যে রাজ্যে শিল্প নেই, যে রাজ্যে এত বেকারত্ব রয়েছে, যে রাজ্যে একের পর এক ইস্যুতে বারবার যেন প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে যে আমরা পেছনের সারিতে রয়েছি, সেই রাজ্যে এই নতুন সমস্যাটা কতটা ভয়ঙ্কর? আমরা প্রথমেই জানি যে বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো পশ্চিমবঙ্গের একটা জেহাদি তৈরির আঁতুড়ঘর। তার জন্যে তাকে পরে সেন্সার্ড হতে হয় এবং মুসলিম ভোটটা সেই সময় থেকে সিপিএম থেকে টিএমসিতে ট্রান্সফার হয়। এবং আমরা জানতাম যে এই জঙ্গিরা প্রথমে আসছে পাকিস্তান থেকে, কিন্তু এখন পাকিস্তান বর্ডার, ওয়েস্টার্ন ইন্ডিয়ার বর্ডার এখন ফেন্সিং করে দেওয়ার ফলে আমাদের সমস্ত লোকেরা, মানে এই জঙ্গি এবং আতঙ্কবাদী এই সব লোকেরা আসছেন বাংলাদেশ থেকে। এর কারণ হচ্ছে আমাদের রিভারাইন পোরাস বর্ডার এবং রিভার, ইছামতি রিভার, আনসিকিউরড আনফেন্সড এরিয়া অফ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, দিনাজপুর, কোচবিহার, যেটা তুমি আগেই বললে। এদের খুব ইজিলি র্যাডিক্যালাইজ করা যায়, বিকজ এই ছেলেগুলো আর লেস এডুকেটেড বা আনএডুকেটেড অ্যান্ড আনএমপ্লয়েড। সুতরাং খুব অল্পতেই তাদের লোভ দেখিয়ে তাদের মানে এই জেহাদি বা জঙ্গি ধারণায় মতাবলম্বন করতে সুবিধে হয়। এবং এই স্লিপিং গ্যাংগুলো এরা তৈরি করছে এবং বহু লোক তৈরি করছে। এই জায়গাতে আমি ক্ষমা প্রার্থী, আমি সেট ওয়ানে ছিলাম, আমি আপনাদের কাছে এসে আমি বিশেষ করে আপনার কাছে জানার চেষ্টা করছি। আপনি বলছিলেন যে মাদ্রাসার কথা, আপনি বলছিলেন যে নির্দিষ্টভাবে এই মডিউলটার কথা। আমি যে ম্যাপটা দেখাচ্ছিলাম আপনাকে, আপনি যদি সেই ম্যাপটা আরেকবার দেখেন, নির্দিষ্টভাবে এই যে আমার আপনার বাড়ির সন্তানেরা, আমি জানি না, মানে এটার কিন্তু একটা প্ল্যান আছে, একটা প্রোটোকল আছে। আপনিও যেরকম যুদ্ধে বা যে কোনো মিশনে আমরা একটা প্রোটোকল নিয়ে এগোই, এই মুহূর্তে যখন আমি রয়েছি, জবাব চাই বাংলা করছি, তখন নির্দিষ্টভাবে ক্যামেরা পার্সন জানেন তিনি কোন অ্যাঙ্গেল, কোন শট নেবেন। আমি জানি যে কখন বলবো, মাইকটা কোন দিকে পড়বো। এই সন্ত্রাসবাদীরা আমার বাড়ির বাংলার ছেলেমেয়েগুলোকে একেবারে নির্দিষ্টভাবে ওই জব ফেয়ার বা চাকরির মেলার মতন, মানে একটা মেলার মতন করছে অনলাইনে, এবং এটা ভয়ঙ্কর। অনলাইনে গেম খেলতে খেলতে আমার বাড়ির ছেলে মেয়ে আকৃষ্ট হয়ে পড়ছে লাখ লাখ টাকার চাকরির জন্য, সেটা হচ্ছে বোমা বাঁধা এবং বোমা বানানো এবং মানব বোমা হওয়ার চাকরি। ভয়ঙ্কর জিনিসটা। এটা সত্যি, মানে এর জন্য প্রধান কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট আমাদের দেশে। আনএমপ্লয়মেন্ট কারণ প্রধান। এবং আমরা জানি যে সিঙ্গুর বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গত 13, 14, 15 বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি আসেনি।
এবং আমাদের দেশের লোকেরা অন্য দেশে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। সুতরাং একটা 24 বছরের ছেলে, 20 বছরের, 22-25 বছরের ছেলে যদি চাকরি না পায়, তাদের খুব সহজেই একটা কোনো প্রলোভন করার জন্য। আমি শুভজিৎ মাথা নাড়াচ্ছিলেন, শুভজিৎ নস্কর। শুভজিৎ, আপনার পেছনেও এই ম্যাপটা রয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশ, সুন্দরবন হয়ে, এবং বারবার গোয়েন্দারা বলছেন যে সুন্দরবন এবং মেদিনীপুরটাকে বেছে নেওয়ার চেষ্টা হচ্ছে একটাই কারণে, জলপথ, মানে ল্যান্ড বর্ডার দিয়ে যত সহজে ধরা পড়া যায়, নদী বা সমুদ্রের বর্ডার দিয়ে, এবং অবশ্যই কেন্দ্র রাজ্য দুপক্ষই এর জন্য দায়ী। তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে এই জঙ্গিদের করিডোর যেটা তৈরি হচ্ছে, এই করিডোর দিয়ে যারা আসছে, এরা কিন্তু কেউ হাসপাতালে চিকিৎসার জন্য আসছে না, এরা কিন্তু কেউ ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফুচকা খেতে আসছে না, এরা আমার আপনার বাড়ির ছেলেমেয়েগুলোকে র্যাডিক্যালাইজ করতে আসছে। আপনি মাথা নাড়াচ্ছিলেন, কিন্তু আপনার কি মনে হয় না যে বেকারত্বটাও এটার জন্য একটা বড় কারণ? বেকারত্ব, দেখুন আমি আপনাকে বলি, প্রথমে বুঝতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের যে ভৌগোলিক অবস্থানটা, সেই অবস্থানটা ইটসেলফ খুব স্ট্র্যাটেজিক্যালি প্রবলেম্যাটিক। এবং ইন্ডিয়া অ্যাজ এ হোল, আপনি যদি, যারা আমরা আন্তর্জাতিক সম্পর্ক পড়াই, সেখানে আমরা অলওয়েজ বলি যে ইন্ডিয়া দুদিকে দুটো স্টেট, যারা কান্ট্রি বা নেশন বলুন, একদিকে বাংলাদেশ আর একদিকে পাকিস্তান, এই দুটো স্টেট কিন্তু অলরেডি তারা সেকুলার কান্ট্রি না। তারা কিন্তু অলরেডি মানে পার্টিশনের সময় পাকিস্তান নিজেরাই ইসলামিক স্টেট ডিমান্ড করে ইসলামিক স্টেট হয়েছে, বাংলাদেশও পরবর্তীকালে ইসলামিক স্টেট হয়েছে। এবং তার পরবর্তীকালে আপনি যদি দেখেন, এবং ইন্ডিয়া খুব তাৎপর্যপূর্ণভাবে কিন্তু একটা সাংবিধানিক গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে, যারা ভারতবর্ষে তখন লড়াই করেছেন স্বাধীনতার, এবং পরবর্তীকালে যারা সংবিধান লিখেছিলেন, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে একেবারে ক্লিয়ার ছিলেন যে ভারতবর্ষকে কোনো রকম ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষ চালানোর ক্ষেত্রে কোনো রকম ধর্মীয় যে ফ্রেমওয়ার্ক, সেটাকে আসতে দেওয়া হবে না। এবার যেহেতু একদিকে বাংলাদেশ এবং পাকিস্তান, এবং আরও কিছুটা এগোলে আপনার আফগানিস্তান, আপনি যদি এখানকার হিস্ট্রিটা দেখেন, পাকিস্তানে নিত্য নৈমিত্রিক অলমোস্ট যারা মাইনরিটি, শিয়া থেকে শুরু করে ক্রিশ্চিয়ান মাইনরিটি, সেখানে বেশ কিছু সম্প্রদায় সিন্ধে থাকে করাচি এরিয়াতে, যারা তখন পার্টিশনের ভিকটিম, যারা আসতে পারেনি, সেই যাদেরকে বলা হয় হরিজন বা দলিত সম্প্রদায়, তারা রয়েছে। আপনার অন্যদিকে চলে যান বালুচে, এই যে একটা বড় অঙ্কের মানুষ যারা হয়তো সেইভাবে র্যাডিক্যাল ইসলামিক আইডিয়াতে বিলিভ করেন না, যারা হয়তো একটু স্লাইডলি তাদের নিজেদের একটা আইডিওলজি আছে, তাদেরকে মানে অলমোস্ট এভরিডে বেসিসে ওখানে একটি সাংঘাতিক রকমের র্যাডিক্যাল সুন্নি ইসলামিস্ট গ্রুপ রয়েছে, যার নাম টিএলপি, তেহরিকে লাব্বাইক পাকিস্তান। তারা কিন্তু রীতিমতো মব লিঞ্চিং করে। গত কয়েক সপ্তাহ আগের ঘটনা আমি আপনাকে বলছি, একটি ক্রিশ্চিয়ান ট্যুরিস্ট সোয়াট প্রভিন্স পাকিস্তানের, সেখানে তিনি ঘুরছিলেন, এবং সেখানে তাকে হঠাৎ করে তার উপর দোষ দেওয়া হয় সে নাকি ইসলামের ক্রিটিসিজম করেছে, এবং সেই সমালোচনার দায় নেওয়ার পরে তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে, পুলিশ এবং পরবর্তীকালে জানা যায় যে তার উপর কোনো চার্জ নেই, এটা একেবারে ভুল চার্জ। কিন্তু একটা মব, সুন্নি ইসলামিস্ট মব লেড বাই তেহরিকে লাব্বাইক পাকিস্তান, তারা এসে একটা মব পুলিশের সামনে, পুলিশের ঘেরাও থেকে বের করে তাকে রীতিমতো পুড়িয়ে দিয়েছে একেবারে দিনের আলোয়। অন্যদিকে আপনি, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটাই কারণে, মানে এমন একটা জায়গা, আমি বলছি এটার একটা স্পিল ওভার এফেক্টস হয়। এক্স্যাক্টলি, এই স্পিল ওভার এফেক্টস আমরা দীর্ঘদিন স্টুডিওতে আলোচনা করেছি, আফগানিস্তান কিভাবে তালিবানদের মতো একটা জঙ্গি গোষ্ঠী, আমি বলবো, যদিও অনেকেই তাদেরকে সমর্থন করেছে, তাদের হাতে চলে গেল। বামিয়ান বুদ্ধ, সেই মূর্তি তারা ভেঙে দিল আফগানিস্তানে, যে কিনা বুদ্ধ সারা পৃথিবীতে শান্তির দূত বা শান্তির প্রবর্তক হিসাবে আমরা জানি। এবং অন্যদিকে আপনি দেখুন বাংলাদেশে হেফাজতে ইসলাম, তাকে আজও পর্যন্ত কন্ট্রোল করতে পারেননি শেখ হাসিনা, এবং একটার পর একটা বাংলাদেশে ছোট থেকে বড় শিশু বক্তা গজিয়ে উঠছে, যারা পড়াশোনা ছেড়ে তারা ইসলাম নিয়ে বক্তব্য রাখছে বিভিন্ন ধরনের জলসায়। এবং আমি বলছি যেহেতু এটা ইন্টারনেটের যুগ, আপনি ইউটিউব খুলুন, সোশ্যাল মিডিয়া খুলুন, এগুলো লাখ লাখ ভিউজ, এগুলোর লাখ লাখ শেয়ার, কোটি কোটি এদের ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, এবং সেটা ওয়েস্ট বেঙ্গলেও তার অ্যালগোরিদম এসে এখানে তার ইম্প্যাক্ট ফেলছে। এবং ওয়েস্ট বেঙ্গলে আপনার মনে থাকবে, এবং ভারতবর্ষ যেহেতু এটা পুরো দক্ষিণ এশিয়াকে আপনি যদি দেখেন, এখানে কিন্তু একটা অনুন্নয়ন আছে, যেটা বলছিলেন কর্নেল সাহেব, এখানে এমপ্লয়মেন্ট শুধু না, এখানে একটা ডিসপ্যারিটি রয়েছে ভীষণ বড়, আরবান রুরাল, এবং রুরাল এরিয়াগুলোকে এরা বেছে নিচ্ছে। পশ্চিমবঙ্গের নিরিখে আমি বলছি
পশ্চিমবঙ্গে আরবান রুরাল একটা সাংঘাতিক রকমের আপনি যদি দেখেন ডেভেলপমেন্টের নিরিখে সেখানে একটা ভীষণ বড় ডিসপ্যারিটি তৈরি হয়ে রয়েছে। শুধুমাত্র শহর কেন্দ্রিক উন্নয়ন, যেটা আপনি বারবার বলেন, শহর কেন্দ্রিক উন্নয়ন কিন্তু পশ্চিমবঙ্গে বেশি হয়েছে। এবং এই কাঁকসাতেও তো উন্নয়ন হয়েছে। এই যে ছেলেটি ধরা পড়েছে কাঁকসা থেকে, উন্নয়ন হয়েছে, কিন্তু এবার আরবান এরিয়াতে আমি বলছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশ্চিমবঙ্গের, সেখানে এইগুলোকে ফ্যাশনেশন তৈরি করা হচ্ছে, একটা কুল সাজার জন্য এইগুলোকে সাপোর্ট করা হচ্ছে একটা মুখোশ পরে। এবং আমি আপনাকে বলছি, যেহেতু আমি যাদবপুর ইউনিভার্সিটিতে, সেখানে এরকম ক্রিটিসিজম দেওয়া যায় না। এবং আমি শুধুমাত্র এটার কথা বলছি না, একসময় মাওবাদী এবং ফরমার জাজের ছেলে, সে চলে গেছে জঙ্গলমহলে বন্দুক তুলে নিয়ে। আপনি ভাবুন কি লেভেলের ব্রেন ওয়াশটা হচ্ছে। এবং এগুলো আইআইটি পাস উচ্চ পদস্থ ঘরের ছেলেমেয়েরা তারা এর মধ্যে আকৃষ্ট হচ্ছে। আমার মনে হয় শুধুমাত্র সোশিও ইকোনমিক ইস্যু নয়, এইটা একটা এর অনেক কিন্তু শিকড় অনেক গভীরে। এবং এই শিকড় যদি খুঁজতে হয় তাহলে ইন্টেলিজেন্স বাড়াতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ তথা। কিন্তু শুভজিৎ বাবু, আমি একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো আপনার কথায় বুঝছিলাম, আপনি বলছেন যে একটা শ্রেণী তারা রোম্যান্টিসাইজ করছে এই মাওবাদকে, আরেকটা শ্রেণী রোম্যান্টিসাইজ করছে এই ধরনের খোরাসান মডেল, লস্করে তৈবার মডেলকে, এবং এদের মধ্যে একটা ধর্মীয় ডিভিশন আছে। কিন্তু সেই ধর্মীয় ডিভিশন থাকার পরেও এগুলো আসলে রোম্যান্টিসাইজ করা হচ্ছে যে জায়গা থেকে, মূল মানে প্রাথমিক যে জায়গা, সেগুলো ইদার স্কুল বা ইউনিভার্সিটি। এটা তো একটা ডেঞ্জারাস ট্রেন্ড। হ্যাঁ, এবং এই জায়গাগুলোতে এমন হয়েছে যে আপনি এগুলোর কোনো রকম সমালোচনা বা ক্রিটিক বা ইন্টারোগেশন দিতে পারবেন না, কারণ এই জিনিসগুলো এমন একটি পর্যায়ে নিয়ে চলে গেছে যে আপনি যখনই বলতে যাবেন তখনই আপনাকে দাগিয়ে দেওয়া হবে যে একটি কোনো দলে। যদিও এই প্রশ্নটা কিন্তু বুঝতে হবে এটা আমাদের সম্পূর্ণ দেশের প্রশ্ন। এবং আমি থ্যাঙ্কফুলি বলবো যে এই প্রথম সারা বিশ্বে বোধহয় একটি দেশে ইলেকশন নির্বাচিত হলো, সেখানে সংবিধান রক্ষা করাটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে উঠে এসছে। আপনি এই জিনিস কিন্তু বাংলাদেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে কোনোদিন দেখতে পাবেন না, যে যেখানে সংবিধান রক্ষা করা, মেহনতি মানুষের কথা বা কিন্তু বাংলাদেশে আরেকটা বড় ট্রেন্ড, সেই ট্রেন্ডটা নিয়েও আমাদের কাটাছেড়া করতে হবে, সেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ জিহাদ। এই যে মডেলটা, মানে পশ্চিমবঙ্গকে কাট অফ করে দেওয়া এবং কাট অফ করে বাংলাদেশের সাথে যুক্ত করে একটা আলাদা স্বাধীন দেশ, সেই দেশ তৈরি করার একটা ব্লু প্রিন্ট তৈরি আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে এটা রয়েছে। এবং এটাকে অনেকে হাওয়া দেন, এটাকে নিয়ে অনেকে গর্ব করেন, এবং এটাকে নিয়ে অনেকে, আপনারা বুঝতেও পারছেন না হয়তো, আপনার পাশে যিনি বসে আছেন, পেছনে যিনি বসে রয়েছেন, সামনে যিনি বসে রয়েছেন, তিনিও হয়তো এই মডেলটাকে ভয়ঙ্করভাবে প্রশ্রয় দিচ্ছেন। এটা খারাপ। আমি বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং সমীর চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে একবার এই জায়গা থেকে আমার প্রশ্নটা নেব। এই মুহূর্তে বাংলার মানুষ যে প্রশ্নটা সবাইকে করছে, এবং আমাদের নিজেদেরই এই প্রশ্নটা নিজেদেরকে করা উচিত, ময়ূকের প্রশ্ন, সেই ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে স্ক্রিনে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জঙ্গিদের নজরে শিক্ষিত বেকারেরা, বাংলার শিক্ষিত বেকারেরা, তারা জঙ্গিদের টার্গেট যদি হয়ে যায়, তাদের যদি জঙ্গিরা স্ক্যানার হিসেবে ব্যবহার করে এবং তারপর একটা চেইন সিস্টেম তৈরি হয়, এটা ভয়ঙ্কর। এটা ভয়ঙ্কর কারণ এই বাংলাতেই আমরা দেখেছি মাওবাদ কিভাবে বেড়েছিল, মাথাচাড়া দিয়েছিল নকশালবাড়ি থেকে, নকশালবাড়ি আন্দোলন। এই বাংলাতেই আমরা দেখেছি একের পর এক লস্করে তয়বা থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের টেরর মডিউলের সদস্যরা ধরা পড়ছে। তানিয়া পারভিনের মতন মেধাবী ছাত্রী হোক বা হাবিবুল্লাহর মতন ছাত্র, ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্র, তারা ধরা পড়ছে। এবং বিনায়ক বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্নটা, সোশ্যাল অ্যাঙ্গেলটা, সামাজিক দিকটা, আমি বারবার শুভজিৎকে সেই জায়গাটাই বলছিলাম যে এটা ভয়ঙ্কর। মানে এটা কোনো কাজের কথা নয়, তোমার চাকরি নেই বলে তুমি জঙ্গি হয়ে যাবে, তোমার শিক্ষা নেই মানলাম, কিন্তু শিক্ষা আছে এবং তুমি শিক্ষাটা ব্যবহার করতে পারছো না বলে তুমি জঙ্গি হয়ে যাবে। এই যে এই রুটটা, এই জঙ্গিদের মগজ ধোলা এই রুট, এটা ভয়ঙ্কর। বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আপনি থাকেন দক্ষিণ কলকাতাতে, সেই দক্ষিণ কলকাতা থেকে কেউ যদি বাংলাদেশ যায়, বাংলাদেশ থেকে সেফ হেভেন পেয়ে, সেফ প্যাসেজ পেয়ে ইরান, ইরাক, সিরিয়াতে চলে যায়, এটা ভয়ঙ্কর। এবং এটার বিরুদ্ধে আমি জানি না, আমি আজকে একদম নির্দিষ্টভাবে গোয়েন্দাদের জায়গাতে অধ্যাপক মানুষদেরকে এনেছি, একজন শুধু ভেটারেনকে এনেছি, তার কারণ এটার একটা সামাজিক দিক আছে এবং সেটা স্কুল কলেজ থেকে, মাদ্রাসা শুধু নয় বোধহয়, স্কুল কলেজেও এটার একটা বেসিক পাঠ দেওয়াটা উচিত নয়, নজর রাখাটা উচিত নয়। আমি কর্নেলের কথা এবং শুভজিৎ বাবুর কথা খুব মন দিয়ে শুনছিলাম এবং বিষয়টা তো খুব আতঙ্কেরই। আমার যেটা মনে হয়, যেটা ময়ূক আপনি বারবার বলছেন, যে জায়গা থেকে যে বেকারদের মগজ ধোলায়, কিন্তু এর প্রেক্ষিতটা আরও অনেক বড়। আমি 2007 সালে মানে মুম্বাইতে ছিলাম একদিন, এবং মানে ট্রেনে উঠতে যাচ্ছিলাম, সেই ট্রেনে মানে বোম ব্লাস্ট হয়
এবার এই একটা জুলাই মাসে, জুলাইয়ের ডেটটা এক্স্যাক্ট আমি ভুলে গেছি, মানে আমার তার পরের ট্রেনটা বা তার আগের ট্রেনটা ওঠার কথা, মুম্বাইয়ের জুলাই একটা, আমি তো সেই সময় মুম্বাইতে গিয়েছিলাম একটা কাজের সূত্রে। আমার কথাটা হচ্ছে সেই 2007-এর জুলাইতে হোক বা 2008-এর নভেম্বরে হোক, যখন আজমল কাসাব এসে ধ্বংসলীলা চালিয়েছিল, তখন কিন্তু মানুষকে ভাগ করা হয়নি যে কে কি, কে ধনী, কে দরিদ্র। পৃথিবীতে কতগুলো বিষয় থাকে যেখানে কার কি রাজনৈতিক মত, কার কি সামাজিক অবস্থান, কার কি বিশ্বাস, তার অনেক ঊর্ধ্বে উঠে মানুষকে বিচার করতে হয়। কারণ এটা তো একটা মতপার্থক্য থাকতেই পারে কারোর সাথে কারো, কিন্তু আমার বাড়িতে একটা বিপদ হলে সমীরদা আসবেন না, বা সমীরদার কিছু অসুবিধা হলে আমি যাবো না, এরকম তো ব্যাপারটা না। তাহলে এই ব্যাপারটা কিন্তু কোনো বেকারত্ব এভাবে যাচ্ছে, মগজদোলাই হচ্ছে তা নয়। আজকে ধরুন একটি ছেলে বেকার, এবার তাকে কেউ 3 লাখ টাকা দিয়ে বললো তুমি ওই ট্রেন লাইনে একটা বোমা রেখে এসো, সে রেখে এলো এবং তার ফলে মারা গেল 300 লোক। আমার কথাটা হচ্ছে তাহলে সেই জিনিসটা সে যাতে কোনো মতে করতেই না পারে বা এরকম যাতে ভাবতেও না পারে, এইটার জন্য কি আমাদের ব্যবস্থা প্রস্তুত? এটা কিন্তু শুধু গোয়েন্দাদের কাজ নয়। এবং আমরা এখানে বাংলাদেশের কথা উঠছে, পাকিস্তানের কথা উঠছে, আমরা বাংলাদেশে কিছু বছর আগেই সেই আর্টিজান বেকারির ঘটনার কথা আমরা জানি, যেখানে গুলি করে 20 জনকে মেরে দেওয়া হয়েছিল। এবং এই যে কথাটা বললেন, একটা ভয়ঙ্কর আইন আছে পাকিস্তানে, ব্লাসফেমি আইন বলে, যেটাতে ওদের মুক্তমনা একজন নেতা সলমান তাসির, তিনি এটার বিরুদ্ধে কথা বলেছিলেন যে যেটা যে কোনো হতে পারে। গভর্নর অফ পাঞ্জাব ছিলেন, তাকে গুলি করে মারা হয়েছিল। যদি কারো নাম হয় কৃষ্ণ এবং তার একটা কাপড়ের দোকান থাকে, ধরা যাক কৃষ্ণ ক্লোদিং স্টোর্স, সে আমাকে ওই একটা কার্ড দিল, আমি কার্ডটা ফেলে দিলাম। এবার এই আইন অনুযায়ী আমাকে ওই কার্ডটা কেন ফেলেছি এবং ওখানে কৃষ্ণের নাম আছে, আমাকে গুলি করে মেরে দিতে পারে। তাহলে এই যে জিনিসটাকে, এটাও কোথাও কিন্তু একটা ধর্মকে ব্যবহার করে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া বা মানুষকে একেবারে খুন করে দেওয়া। এবার এই যে জায়গাটা, এখানে তানিয়া পারভিন বা হাবিবুল্লাহ তাদের অ্যাট্রাক্ট করা যাচ্ছে বলে একটা ধর্মের ললিপপ ধরিয়ে, কিন্তু এদের মধ্যেই কেউ যখন গুলি চালিয়ে কাউকে যদি মারে, তখন সেই গুলি কিন্তু বিভেদ করবে না, হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন কোনো বিভেদ করবে না। এবং যেরকমভাবে এই পুনেতে আগে হয়েছিল, ব্যাঙ্গালোরে আগে হলো। অতএব আমার যেটা মনে হয়, মডিউলটা তো সাংঘাতিক, কিন্তু দেশের সরকারের, এবং সরকার মানে শুধু সরকার নয়, গণতন্ত্রের সরকার মানে সরকার এবং বিরোধী, কারণ সরকার তো স্বৈরতন্ত্রেও থাকে, গণতন্ত্রেই এই দুটো থাকে, একত্রিত হয়ে। কারণ মানুষের, আপনি একটা কথা খুব বারবার বলছিলেন যে বেকারদের মগজ ধরাই করা হচ্ছে, তাদের টাকার লোভ দেখানো হচ্ছে, তাদের টাকার একটা চাকরি দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্নটা জাগে যে ফ্রি লাঞ্চ বলে তো কিছু হয় না, সেটা দেওয়া হচ্ছে কেন, কি কারণে, তাদের দিয়ে কি কাজটা করা হবে? যে কাজটা করানো হবে সেটাতে কিন্তু আমরা এই স্টুডিওতে যারা বসে আছি প্রত্যেকের প্রাণ সংশয়। আমি আজকে প্রথমেই রিপাবলিক বাংলা স্টুডিওতে আসতে গিয়ে দেখলাম এখানে ব্যাগ চেক হচ্ছে, বা এখানে একটা ওই ডিটেক্টরের মধ্যে দিয়ে আসতে হলো। এটা এখন সর্বোচ্চ, একটা মন্দিরে প্রণাম করতে গেলেও এর ভেতর দিয়ে যেতে হয়। তাহলে আমাদের এটা সবাইকে একটা ঊর্ধ্বে উঠে, হাই পাওয়ার কমিটি শুধু না, পাড়ায় পাড়ায় এই সচেতনতাটা দরকার যে অন্যরকম কিছু দেখলেই, সন্দেহজনক কিছু দেখলেই এই জায়গাটাতে, কারণ আমাদের প্রত্যেকের নিরাপত্তা শুধু না, আমাদের প্রত্যেকের কিন্তু এরকমভাবে যদি চলতে থাকে, বাঙালিরা কি করে যুক্ত হয়ে যাচ্ছে। আপনার হয়তো মনে থাকবে একটা নাম, জিহাদি জন। এই জেহাদি জন, তার আসল নাম ছিল সিদ্ধার্থ, আমি যতদূর মনে হয় তার পদবী মুখোপাধ্যায় ছিল। এই সিদ্ধার্থ মুখোপাধ্যায় থেকে জিহাদি জন হওয়ার যে গল্পটা, এবং পরবর্তীকালে সে শহীদ হয়, যে সন্ত্রাসবাদী তাদের কথায় সে শহীদ হয়। আমার বক্তব্য হচ্ছে, শহীদ কি করে হবে? তাকে তো নিকেশ করা হয়েছিল, তাকে তো মেরে দেওয়া হয়েছিল। এই যে জায়গাটা, এই যে প্রথম থেকে রোম্যান্টিসাইজ করে নেওয়া, যে আমি একটা কোনো বড় উদ্দেশ্যে যাচ্ছি, আমার শাহাদাত লাভ করছি, এই সমস্ত কিছু কিন্তু ইসরায়েল, ইরাক, মস্কো, প্যালেস্তাইনে হচ্ছে না। শুরুটা, আবারও বলছি, কেন এই আলোচনাটা আজকে জবাব চায় বাংলাতে করতে হচ্ছে, শুরুটা হয়তো নিউ টাউন থেকে হচ্ছে, রাজারহাট থেকে হচ্ছে, কাঁকসা থেকে হচ্ছে, ব্যারাকপুর থেকে হচ্ছে, এবং সেইটা ভয়ঙ্কর। আমি একটা জিনিস, এরা কিন্তু আমার আপনার মতনই বিনায়ক বাবু ভাত ডাল খাচ্ছে, এরা নিজের ঘরে চলে যাচ্ছে এবং ঘরে গিয়ে এমন কোন কম্পিউটারের গেমে তারা কানেক্ট করতে পারছে সন্ত্রাসবাদীদের। এটাকে আটকাবেন কি করে? আমার কথাটা হচ্ছে, আমি এটা খুব যে দুটো পয়েন্ট শুধু খুব সংক্ষেপে বলে আমি বাকিদের কথা শুনবো। সেটা হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রের একজন সাংসদ, তাকে এখানে তার শরীরকে শত শত টুকরো করা হচ্ছে, এবং মুম্বাই থেকে লোক নিয়ে এসে পুরোটাই হচ্ছে পুলিশের নাকের ডগা, এবং আমরা জানতে পেরে শিউরে উঠছি।
আমার বিশ্বাস এটাতে পুলিশের অনেক কর্তাও শিউরে উঠেছেন। এইরকম একটা ঘটনা যদি ঘটে তখন বুঝতে হয় যে আমাদের কিন্তু গোড়ায় গলদ আছে এবং আমরা প্রত্যেকে মানে ওই যে আমরা মার্ক সেভ করার একটা খেলা খেলি না, কোথাও ভূমিকম্প হলে, শিলিগুড়িতে ভূমিকম্প হলে এখানে কেউ কিন্তু মার্ক সেভ নিজেকে করতে পারবে না। এবং দ্বিতীয় একটা বিষয় আমার লাগে, এটা শুভজিৎবাবু কথাটা বললেন, এটা সমীরদাও কি, যে ধরা যাক আইসিসের মতো একটা সংস্থা, সেখানের জন্য তারা কি চোখে মেয়েদের দেখে বা মেয়েদের কিভাবে দেখে, সেখানে দাসী হওয়ার জন্য তানিয়া পারভিনের মতো একজন শিক্ষিত একটি মেয়ে সে কিভাবে মানে কিভাবে তাকে এটা কনভিন্স করতে পারছে, এইটা আমার বোধের অগম্য। এটা সুমিতা এটা আপনি কি বলবেন? মানে এখানে আমি আবারও বলছি, তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ এদেরকে দোষারোপ করছি না, আমি কোন রাজনৈতিক দল কিন্তু ঘুমটা ভাঙতে হবে। এটা ঠিক। মানে কেন বলছি সুমিতা, জাস্ট আমি যেহেতু আজকে একদম মানে যারা বাকিরা রয়েছেন তারা রাজনৈতিক দলের সদস্য নন, একদম স্ট্রেট অ্যাওয়ে আপনিও একজন অধ্যাপক হিসেবে এসছেন, খুব নির্দিষ্টভাবে আমি জিজ্ঞেস করছি আপনাকে, এই যে শেখ শাহজাহান যে মডিউলটা চালাতো তারও তো একটা মডিউল ছিল, সে মডিউলটা হচ্ছে ইল্লিগাল আর্মসের মডিউল, সেই মডিউলটা হচ্ছে আধার কার্ড দিয়ে দেওয়ার মডিউল, বা এই যে আপনাদের বিভিন্ন শাসক দলের নেতা, ছোট কুচো নেতারা যত সহজে আধার কার্ড দিয়ে দেওয়ার কথা বলেন বা তারা ভোটার কার্ড দিয়ে দেওয়ার কথা বলেন, এই যে এই রেখা দেবীর মতন কিছু, আমি বাইকটা চালাতেও বলবো, তৃণমূল কংগ্রেসের বনগাঁর নেত্রী, তিনি বলেছিলেন যে দেখে নেবে, আপনারা ভোটটা দিয়ে দিন, বাংলাদেশের ভোটারদেরকে আহ্বান জানানো হচ্ছে, এগুলো তো ভুল। বিদেশিদের কেন আহ্বান জানাবেন আপনারা? আপনি বললেন রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলতে, কিন্তু আপনি শেখ শাহজাহানে ঢুকে গিয়ে রেখাপাত্রতে নামলেন। শেখ শাহজাহান খুব ভালো, খুব ভালো। আপনার চ্যানেলে বসবো, রাজনীতি হবে না, এটা কি হয়? তৃণমূলকে কথা বলতে দেবেন না, এটা কি হয়? এখনো কি শেখ শাহজাহান প্রথমেই চলে গেল মাদ্রাসা? আমি মনে করছি না, আমি মনে করছি না, আপনি নিজে ঝোল টেনে নিচ্ছেন শেখ শাহজাহান। আপনার চ্যানেলে বসে শেখ শাহজাহান আসবে, এটাই তো স্বাভাবিক। শেখ শাহজাহান আসবে, কথা বলতেই তো দেন না। শেখ শাহজাহান আসবে না, ইল্লিগাল আর্মস র্যাকেট কথা বলতে দাও। সমীর চ্যাটার্জি চালাতো। আরে কেন ডিফেন্ড করছেন শেখ শাহজাহানকে? ডেকেছেন ডিফেন্ড করতে। শেখ শাহজাহানকে ডিফেন্ড করার জন্য ডেকেছি আপনাকে। এই বলে কথা হোক। আরে শেখ শাহজাহানকে ডিফেন্ড কেন করছেন? আরে এ তো কি, আপনি তো করছেন। আমি করছি না, আমি বলছি যে শেখ শাহজাহানকে বন্ধ করান, জেলে পাঠান। এত কাণ্ড কারখানা হওয়ার পরে জেলে পাঠানো না, হেরে যাওয়ার পর তোমার কি অবস্থা ভাবো দেখিনি। আমি যেটা বলতে চাইছিলাম, দেশের সুরক্ষার স্বার্থে সবাই আমরা, সেটা কেন্দ্র বলুন, রাজ্য বলুন, তার সমস্ত তদন্ত যারা কারি, ইন্টেলিজেন্স, তাদের প্রত্যেককে সহযোগিতা অর্থাৎ মেলবন্ধন দরকার। আজকে আমরা দেশের সুরক্ষার স্বার্থে সবাই এক হওয়া দরকার। সেই জায়গায় চলে এলো শেখ শাহজাহান। কোথায় গেছিলেন? সন্দেশখালিতে আরডিএক্স পরমাণু বোমা খুঁজতে। এনএসজিকে নামিয়েছিলেন ভোটের কায়দার জন্য, নামিয়েছিলেন রোবট ডিভাইস। কিছু কিছু জিনিস পাওয়া গেছে, অবশ্য তার সঙ্গে ভাঙা বন্দুকও ছিল। স্বাভাবিকভাবে নিশ্চয়ই এমন করে দেখাবেন না আজকে পুলওয়ামার ঘটনায় যে এতগুলো সৈন্য মারা গেল কার ভুলে। যদি এত আপনাদের এনএসজি, এতই যদি রোবট ডিভাইস থাকতো সচেতন, এতগুলো সৈন্যকে হারলাম কি করে? এক, দুই হচ্ছে বোম্বে ব্লাস্ট 26/11 ঘটনা ঘটেনি। আপনি শুধু আঙুলটা দেখাচ্ছেন বাংলার দিকে। আচ্ছা, যাকে দেখতে পারি না তার চলন বাঁকা হতে পারে, আপনাদের মত। কিন্তু যদি কোনো জঙ্গি, আপনি কি মনে করেন কোনো রাজনৈতিক দল তাকে সাপোর্ট করে? আপনারা কেউ করেন? তাহলে স্বাভাবিকভাবে যেটার মধ্যে রাজনৈতিক রং, কর্মসংস্থান। সুমিতা, আপনি বললেন তো, সুমিতা একটা জিনিস আমি অনুরোধ করছি আপনাকে, এক হচ্ছে আপনার এনএসজি, এই কথাটা আপনি দয়া করে বলবেন না, তার একটাই কারণ, এনএসজিটা আমার নয়, এনএসজি কারোর পৈতৃক সম্পত্তি নয়, আপনার বা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি। আমরা জানি কারা চালায়। এবার আপনাকে বলতে হবে এনএসজি কারা চালায়, এনএসজি কারা চালায়, এনএসজি দেশের সুরক্ষার জন্য এনএসজি অত্যন্ত একটা হাই পাওয়ার, তাকে আমরা সবাই জানি। তাহলে আপনি পুলওয়ামাতে কি পেলেন? পুলওয়ামাতে কি পেলেন কোথা থেকে বলছেন? দরকার ছিল না না, সেটা কি আপনি ঠিক করবেন? শেখ শাহজাহান ঠিক করবে? আপনি ঠিক করে দেবেন নাকি? শেখ শাহজাহান ঠিক করছে এনএসজির ব্যাপারে? ইডি সিবিআই ধরেছে। দেখুন, আপনি ইডি সিবিআই এনএসজি এত কিছু বলে দিলেন, আমি আপনাকে এত কিছু জিজ্ঞেসই করিনি সুমিতা। আমি অবশ্যই আবারও বলছি, শেখ শাহজাহানদের দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, মধ্যযুগের সেবা আপনি বলুন থেকে শুরু করে। আপনার শেখ শাহজাহানকে নিয়ে এত ভালোবাসা কিসের? আপনার এই শাহজাহান জাহাঙ্গীর নিয়ে এত ভালোবাসা কিসের? আরে আপনি শেখ শাহজাহান বলবেন, আমি এখনো বলছি শেখ শাহজাহানদের ভোটের জন্য আপনারা ছেড়ে রাখেননি। শেখ শাহজাহানদের ভোটের জন্য আপনারা ছেড়ে রাখেননি। কি শেখ শাহজাহানদের ভোটের জন্য আপনারা ছেড়ে রাখেননি? আপনি কি ভোটের জন্য রাজস্থানে দাঁড়িয়ে বলেছিলেন যে মঙ্গলসূত্র কেড়ে নেবে এমন এক সম্প্রদায়ের মানুষ যাদের অনেক সন্তান হয়,
তারা যদি কে ক্ষমতায় বলেছিল? আসে বিরোধীরা, প্রধানমন্ত্রী কে বলেছিল? রাজস্থানে দাঁড়িয়ে কোথায়? ভোটের সময়। আপনি নিশ্চিত? আপনি নিশ্চিত? আরে, অমিত আপনি শাহ দেখুন কি বলে দরকার। গেছেন? অমিত শাহ প্রধানমন্ত্রী অমিত শাহ হননি কি এখনো। বলে গেছিলেন? দেশের প্রধানমন্ত্রীর নাম আপনার কাছে নরেন্দ্র মোদী। আমি সব জানি, পেপার বুঝতে আছে, পারছি। চালাবেন না। এইটাই আমি চালাবেন না, ইন্টেনশনের কথা বলছি। মুশকিলটাই তো এইটা। আমি ইন্টেনশনের কথা বলছি। আর কর্নেল intention কর্নেল হলো ভট্টাচার্য, আমি কর্মসংস্থানের কথা বলছেন তো? হ্যাঁ, আরে, এত বড় দুর্নীতি হলো নিট আর নেট। কারা পরীক্ষা দিয়েছিল? কারা? কোন যুবক যুবতীরা পরীক্ষা কারা? দিয়েছিল? 30 থেকে 40 লক্ষ টাকা দিয়ে কেন তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে? ভারতবর্ষের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল। এক্ষুনি শিক্ষামন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির কথা NTA হয়ে থাকে এসএসসি ক্ষেত্রে, ধর্মেন্দ্র প্রধান একবারও ডিফেন্ড করেছে। ধর্মেন্দ্র প্রধান একবারও ডিফেন্ড করেছে। ধর্মেন্দ্র প্রধানের এনটিএ নিয়ে লাগাতার আমরা প্রশ্ন করেছি, এবং আপনারা হয়তো জানেন না এনটিএর প্রধানকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। কেন হলো? কেন হলো মানে? আমি তো এই পয়েন্টটাই বলছি। দেখুন না, দুর্নীতি করেছে বলে, কিন্তু ভারতবর্ষের না প্রধানমন্ত্রী না শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়ের মতন বলেছে শেখ শাহজাহান আমাদের গর্ব, পার্থ চট্টোপাধ্যায় কি চুরি করেছে কিনা? ডিফারেন্সটা বুঝুন। আমি কর্নেল ভট্টাচার্যের কাছে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের পক্ষে ছিল, কিন্তু কোর্টে গিয়ে রাম এবং বাম যেভাবে বিভিন্ন ভাবে আটকে দিয়েছে, কর্মসংস্থান তো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাকে একটু থামাচ্ছি। একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে। অনেকক্ষণ ট্রেনটি আটকে ছিল, দাঁড়িয়ে ছিল ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস। সেই জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্কের একটি খবর পাওয়া গেছিল। দীর্ঘক্ষণ দক্ষিণেশ্বরে আটকে ছিল এই ট্রেনটি। ট্রেনে বোমাতঙ্ক, এমনটাই খবর পাওয়া গেছিল। আতঙ্কে যাত্রীরা ট্রেনের মধ্যেই ছিলেন। স্নিফার ডগ সহ কমান্ডো যারা রয়েছেন, যারা রেল পুলিশের আধিকারিক রয়েছেন, তারা গেছিলেন ঘটনাস্থলে। জিআরপি ও আরপিএফ এর যারা কমান্ডো তারা গেছিলেন। প্রায় 2 ঘন্টা পরে ট্রেনটি অবশেষে ছাড়ে। দীর্ঘক্ষণ দক্ষিণেশ্বরে আটকে ছিল এই ট্রেনটি, জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমি কর্নেল ভট্টাচার্য আপনার কাছে যাচ্ছি, যে এই ট্রেনটি যেখানে বোমাতঙ্কের খবর পাওয়া যায় বা কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের খবর পাওয়া যায়, এটার মানে এই নয় বোমাতঙ্কের খবর পাওয়ার পরে দুটো রিয়াকশন আসে, জানেন তো। এক হচ্ছে, দেখুন বোমাতঙ্কের ঘটনা, এরকম একটা খবর পেলো, দেখো কিছু তো পাওয়া গেল না, পুরোটা একটা জুমলা। আবার অনেক সময় একটি অ্যাটাক, সেই অ্যাটাকটা হলো, 99টা আটকানো গেল, তখন বলা হয় দেখো ইন্টেলিজেন্স কিছু করতে পারছে না। সাধারণ মানুষ এই কথাগুলো বললে ঠিক আছে, রাজনীতিবিদরা যদি এটাকে পলিটিসাইজ করে, এটা একটা বিপজ্জনক ট্রেন্ড। এটা একটা নিশ্চয়ই বিপজ্জনক স্ট্রেংথ। এবং আমি একটা দাদার কথাতে বলছি যে আমরা জানি পশ্চিমবঙ্গে মাইনরিটি অ্যাফেয়ার্সের আন্ডারে মাদ্রাসাতে যে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে সেটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের চেয়েও বেশি টাকা। এবং আমরা দেখেছি যে আনফর্চুনেটলি আমরা আবার সেই শেখ শাহজাহান এসে যাচ্ছে। মানে আগেকার কমিউনিস্টের যেসব লোকগুলো ছিল, রেজ্জাক মোল্লা, ডায়মন্ড হারবারে শওকত মোল্লা, ক্যানিংয়ের, মগরাহাটে সেলিম, জাহাঙ্গীর, শেখ শাহজাহান, এই লোকগুলো আমাদের স্পন্সরশিপ করছে। কাদের ইউটিলাইজ করছে? যারা এই আনএডুকেটেড অ্যান্ড মেবি এডুকেটেড, কিছু আনএমপ্লয়েড বেসিক্যালি, তাদের ইউটিলাইজ করে তাদের মাথা খেয়ে, মানে দে হ্যাভ বিন হোয়াট এভার ইট ইজ, এই জঙ্গি ধারণায় তাদের অনুপ্রাণিত করছে। এটা শেখ শাহজাহান দোষী প্রমাণিত হয়েছে কোন ইস্যুতে? না, যেগুলো আপনি আমসের বা এই ধরনের জঙ্গির ইস্যুতে বলছেন, শেখ শাহজাহানের নাম নিয়ে আসছেন বা মাদ্রাসার কথা বলছেন, এটা কোন ইস্যুতে বলছেন? কারণ ভারত তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে তো সব ধর্মের মানুষ থাকবে। এটা তো হিন্দু রাষ্ট্র নয়। অমর্ত্য সেন কালকে কি পরশুদিন একটা বাইটে বলছিলেন যে আজকে সেই জায়গায় যেখানে বিজেপির রাম মন্দির হয়েছে, সেই জায়গাতেই বিজেপি হেরে গেছে। অর্থাৎ এই যে ধর্মের নামে সুরসুড়েনি, এটা তো কোনোদিন ভারতবর্ষ দেখেনি 14 বছর। না, আপনি দায়িত্ব নিয়ে বলছেন, সমীর চ্যাটার্জি, আপনি দায়িত্ব নিয়ে বলছেন যে শেখ শাহজাহানের কোনো নার্কো লিঙ্ক নেই। না, যদি থাকে সেটা তদন্ত প্রসেসিং এ আছে। তদন্ত হচ্ছে, আজকে দাগিক বলে দিতে তদন্ত পারি, হচ্ছে, ড্রাগ কানেকশন তদন্ত বলে দিতে পারি। আমি আবারও আমি জানি না খাতাগুলো খুলতে হয়। কেলেঙ্কারিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ধরেছিলেন, কেন আজকে তাকে জামিন দিয়ে দিল? মানে জানেন না?
বুঝতে পারলাম না, জমি মানে জামিন কেলেঙ্কারিতে- কেন জামিন দেওয়া হলো, ধরেছিল কেন গ্রেফতার হলো, তারপরে কেন জামিন দেওয়া হলো, এটারও কৈফিয়ত আপনাদের দিতে হবে। আপনি পয়েন্টটা বলুন। আপনারা কি গাজওয়াই হিন্দ বা এই বাংলার যে টেরার মডিউল এগুলোকে সমর্থন করেন? তাহলে আপনি কেন ঝোল টানছেন? কে করেছে? তাহলে ঝোল টানছেন কেন? আমাদের তো বারবার কথা একটাই, কেউই করছে না। তাহলে বলছেন কেন? বলছেন কেন? পয়েন্টটা খুব সিম্পল। তুমি শেখ শাহজাহান নিয়ে বলছো, তুমি মাদ্রাসা। আরে আবারও বলছি, শেখ শাহজাহান নিয়ে বললে আপনার গায়ে চিরবির করছে কেন? কে ধরেছে? চিরবির করছে কেন? কাকসার ঘটনা, আপনি বললেন না কাকসা, হ্যাঁ, কে ধরেছে? এসটিএফ ধরেছে। এসটিএফ কে চালায়? সেটা কে চালায়? তৃণমূল কংগ্রেস চালায়? না। তাহলে কে চালায়? রাজ্য তদন্ত কমিটি, রাজ্যের কে চালায়? প্রশাসন। সেটা রাজ্য প্রশাসন। হ্যাঁ, রাজ্য প্রশাসনের একটি উইং এসটিএফ, তারা জঙ্গি ধরেছে, সেটাই তো কাজ তাদের। তাদের জন্য তো স্যালিউট করছি, তাদের জন্য তো স্যালিউট করছি। আমরা যদি বাংলা পুলিশের একজন এসটিএফ এর অফিসার, সে যদি একটা জঙ্গি ধরে, তাকে যদি স্যালিউট করতে পারি, এনএসজির অফিসার স্যালিউট করতে, ইডিসিবিআই কে স্যালিউট করতে আপনাদের অসুবিধা কোথায়? আপনাদের অসুবিধা কোথায়? আপনি বলুন না ইডি জিন্দাবাদ, আপনি বলুন না এনএসজি জিন্দাবাদ, আমি তো বলছি বেঙ্গল এসটিএফ জিন্দাবাদ। আপনি বলুন না, বলতে পারবেন? 100% পারবো। দেশের সুরক্ষার স্বার্থে এনএসজি জিন্দাবাদ বলুন না, ভারতীয় সেনা জিন্দাবাদ বলুন না, সৈন্যদের বিরোধী নয়। প্রবলেম হচ্ছে বলবেন না কেন? কারণ কি আপনাকে ভোট ব্যাংক সিকিউর করতে হবে। এই ভোট ব্যাংকের খেলাটা বন্ধ করছেন, এই ভোট ব্যাংকের খেলাটা বন্ধ করুন। বিজেপিরা করছে, এরা অস্বীকার করতে পারে না। শুভজিৎ হয় যে এইটা তো দেখুন তুতু মেমের লড়াই তো না বেসিক্যালি তো, এবং রাজনীতিরও ব্যাপার নয়, কিন্তু আনফর্চুনেটলি যারা রাজনীতির কারবারি তারা এই ব্যাপারটাকে ঠিক মতো করে অ্যাড্রেসও করছেন না, এটাও একটা বড় প্রবলেম। কিন্তু আমি বলছি, আমি অ্যাক্রস দ্য বোর্ড সবার কথা বলছি। এবং অন্যদিকে আপনি দেখুন আজকে এই যে ফেডারেল ক্রাইসিস বিভিন্ন জায়গায় একটা তৈরি হচ্ছে, ধরুন শাসক একজন সেন্টারে বা স্টেটে আর একজন, তার ফলে কি হচ্ছে যে ইন্টেলিজেন্স শেয়ারিং যে সবসময় হতে থাকে স্টেটের সাথে সেন্টারের বা স্টেট গভর্নমেন্টসগুলোর সাথে সেন্ট্রাল আইবির, সেইটা কিন্তু কোনো না কোনোভাবে ব্যাঘাত ঘটছে। এবং তার ফলে এরাও কিন্তু বিভিন্ন জায়গায় যে ধরনের এই রিগ্রেসিভ মেন্টালিটি, যাকে আমরা বলি রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, এইটা কিন্তু গড়ে উঠছে। এবং তার ফলে আপনি দেখবেন, আপনাকে আমি মনে করিয়ে দিই, রাজীব শর্মা নামের একজন চাইনিজদেরকে তিনি ইনফরমেশন পাস করতেন, খোদ দিল্লির বুকে বসে এই ঘটনা ঘটছিল এবং তাকে কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তাকে অ্যারেস্ট করে। আমি বলছি এই লাইনে এই যে দেখো, এই যে বিহারে গিয়ে ইডি সিবিআই অ্যাটাক হলো বা সন্দেশখালিতে হলো, এইটার কিন্তু কমিউনিকেশন গ্যাপ ছিল লোকাল এসপি বা পুলিশ থেকে না জানিয়ে যাওয়া, যার ফলেই কিন্তু ঘটেছিল। তোমার সাথে আমি একমত, আমি বুঝতে পারছি, আমি জানি, সেটা বুঝতে পেরেছি। কিন্তু এই যে রাজ্য পুলিশ এবং কেন্দ্র পুলিশ, সিবিআই দাদা আমরা রাজনীতি করতে চাইছি না, আপনি টেনে আনছেন। আপনি শুরু করেছেন শেখ শাহজাহান রাজনীতিবিদ। আরে আপনি শেখ শাহজাহানকে কি আপনি স্যালিউট করেন? বলুন তাহলে শেখ শাহজাহান জিন্দাবাদ। শেখ শাহজাহানের নাম বলুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, শেখ শাহজাহান জিন্দাবাদ বলতে পারবেন? আপনি বলছেন বলুন শেখ শাহজাহান জিন্দাবাদ, তাহলে জয় হোক শেখ শাহজাহানের। আমরা বলবো, বলুন তাহলে আমরা বলবো, আমি বলছি শেখ শাহজাহান রাজনীতিবিদ, আপনি বারবার চলছেন না বলছেন সংবিধান ধ্বংসকারীদের বলুন শেখ শাহজাহান জিন্দাবাদ বলুন। এই যে ফেডারেল বলুন না শেখ শাহজাহান জিন্দাবাদ। দেখুন শেখ শাহজাহান নামে ঠকঠক করে এখনো কাঁপেন, কি ভয় বেরিয়েছিল দেখুন। দেখুন ঠকঠক করে এখনো শেখ শাহজাহানের নামে কাঁপেন। এই শাহজাহান জাহাঙ্গীরদেরকে বেশি দিন পুষে রাখবেন না, সমস্যা আছে, সমস্যা আছে, সমস্যা আছে। এই মডিউলগুলো আমার আপনার বাড়িতেও তৈরি হতে পারে, সমস্যা আছে সেই জন্য। কেউ জঙ্গিদের পক্ষে নয়, হ্যাঁ, সে কারণে একটা জঙ্গি দমনের ক্ষেত্রে দাঁড়িয়ে একটু কিন্তু করেন, একটু কিন্তু করেন। ছোট করে আচ্ছা কর্নেল ভট্টাচার্য বলুন, তারপরে বিমান ইনফরমেশন বলি যে একজন আহমেদ হাসান ইমরান বলে একজন রাজ্যসভার মেম্বার ছিল টিএমসির, তিনি নাকি বাংলাদেশের অধিবাসী এবং তিনি সিমির ফাউন্ডার মেম্বার ছিলেন। মানে তারপরে আর মমতা ব্যানার্জি তাকে টিকিট দেয়নি। এবং কলম বলে কোনো জঙ্গি তকমা দিচ্ছেন না, জঙ্গি তকমা দিচ্ছি না, আমরা একটা বিদেশকে আপনি বলে দিচ্ছেন কেন টিকিট পায়নি, কারণ তার সাথে এটা কিন্তু ঠিক হচ্ছে না। এটা আমি তাকে টিকিট দিইনি এবং আমি তার সম্পর্কে কিছু বলছি না, কিন্তু এরকম খবর আমি পেয়েছি। এবং কলম বলে কোনো একটা র্যাডিক্যাল মুসলিম নিউজ পেপার আছে, তারও তিনি স্পন্সর
আমি এইটুকু জাস্ট বলতে চাইছি, আমি একটা যেটা কথা বলছি, এটা রাজনীতির তর্কে যেটা হইতে হচ্ছে না, রাজনীতি আমি রাজনীতি যাতে না আসে তার জন্য অধ্যাপকদের নিয়ে করেছি। আবারও বলছি, শেখ শাহজাহান রাজনীতিবিদ আপনার কাছে? বলুন শেখ শাহজাহান তকমা দিয়েছেন তৃণমূলের নেতা হিসেবে। বলুন। না আমি শেখ শাহজাহান বলেছি। শেখ শাহজাহান কে? শেখ শাহজাহান যে রাতের বেলা পিঠে বানাতে নিয়ে যেত, শেখ শাহজাহান যে ইলিগাল আর্মস ফ্যাক্টরি চালাতো, শেখ শাহজাহান। আমি সেই শাহজাহানের কথা বলছি যে শাহজাহানকে বাংলার মুখ্যমন্ত্রী নিজে সেফগার্ড দিয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, এবং আজও অধ্যাপক তারা ঠকঠক করে কাঁপে শেখ শাহজাহান বলতে গিয়ে। অনেক আলোচনা করেছেন, পয়েন্টে আসুন, শেখ শাহজাহানকে সাপোর্ট করবেন না। বিনায়ক বাবু হয়ে গেছে লাস্ট বক্তা বিনায়ক বাবু। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এর থেকে অনেক বড় জিনিস, এই যে জিনিসটা যেরকম এরকম এক্সাম্পল আছে, গৌহর আহমেদ ভাট শ্রীনগরে তিরঙ্গা পতাকা তুলেছিল বলে তাকে গুলি করে মারা হয়েছিল, এই এক্সাম্পলটাও আমরা যেন ভুলে না যাই। এটা দুটো পাশাপাশি না বললে একটা জিনিস হয়, একটা বৃত্তটা তৈরি হয় না। আমার কথা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে কিছু জিনিস কথার উপরে উঠে কাজের ব্যাপার। আজকে এটা সবাই জানে, শুধু ভারত না, ভারতীয় উপমহাদেশে সবাই জানে যে ভারতে এসে ভারতের পশ্চিমবঙ্গ হতে পারে সেই স্টেটটা আসাম হতে পারে, বিহার হতে পারে, ইডি সিবিআই ইত্যাদি অনেক নিয়ে কথা হয়। আইডি কার্ড বানিয়ে নেওয়া, যেটা আমরা আধার কার্ড বলি, সেটা বানিয়ে নেওয়া একটা বাঁয়ে হাত কা খেল, যে কেউ বাইরে থেকে আসুক। এইটার কমিউনিকেশনটা বা এটা কবে হবে যে আমার দেশে এসে এমন একটা কিছু ব্যাপার হবে যেখান থেকে অন্য কেউ আইডি কার্ডটা বানাতে পারবে না? আমার মনে হয় এটা অনেক জরুরি, এবং এটাতে কেন্দ্র রাজ্য দুজনকেই সমানভাবে ভাবতে হবে, এবং এটা নিয়েও বিতর্ক হবে সমীর বাবু, এটা নিয়েও বিতর্ক হবে। এটা খুব সিরিয়াস টপিক। আমার দেশের আইডি কার্ড যেন বিদেশের কেউ বানাতে না পারে, এটা তো ভ্যালিড পয়েন্ট, খুব ভ্যালিড পয়েন্ট, খুব ভ্যালিড। না এটা নিয়েও বিতর্ক হোক, কিন্তু আপাতত এই বিতর্কটা এখানে শেষ করার আগে বাংলার মানুষকে আমি প্রশ্ন করেছিলাম, জঙ্গি নজরে শিক্ষিত বেকারেরা টনক নড়বে সরকারের? কেন্দ্র রাজ্য সমস্ত সরকারকে বলছি, আমার আপনার বাড়ির ছেলেমেয়েগুলো যদি ইরাক, ইরান, সিরিয়া, প্যালেস্টাইনে যায়, ঠিক হবে না। ফেসবুক এই মুহূর্তে খুব বড় একটি ডিভিশন হয়েছে ফেসবুকে। যারা দেখছেন 50,000-এর বেশি লোকজন, 46% বলছেন হ্যাঁ, 54%, প্রায় 55% বলছেন না, টনক নড়বে না, একেবারে নেক টু নেক। অন্যদিকে ইউটিউবে এই মুহূর্তে 31% বলছেন হ্যাঁ টনক নড়বে, 69% বলছেন না টনক নড়বে না সরকারের। এক্স স্যান্ডেলে 23% বলছেন হ্যাঁ টনক নড়বে, 77% বলছেন না। জঙ্গি নজরে শিক্ষিত বেকারেরা টনক নড়বে না সরকারের। কিন্তু টনক নড়ুক বা না নড়ুক, আমাদের তো চিৎকার করে চোখে চোখ রেখে এই প্রশ্নগুলো করে যেতে হবে, কারণ আমার আপনার বাড়ির ছেলেমেয়েরাই জঙ্গি নজরে রয়েছে। আমি আপনাকে আবারও বলছি, এই দুয়ারে সরকার, এই দুয়ারে রেশন সমস্ত কিছু চলুক, কিন্তু দুয়ারে জঙ্গি প্রকল্প যদি জঙ্গিরা চালু করে, আমাকেও তার বিরোধিতা করতে হবে, এবং রাজনীতিবিদরা বিরক্ত হন বা আসুন না আসুন, এটা কথা বলে যেতে হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।